দেখো ভাবি, তোমার দেবর আমাকে এই শাড়িটা গতকাল এনে দিয়েছে। আমার ফর্সা ধবধবে শরীরের সাথে বেশ মানিয়েছে, কিন্তু বিয়ে বাড়িতে সবার নজর বউকে ছেড়ে আমার দিকে ছিল। তোমার দেবরের পছন্দ আছে বলতে হবে। বিয়ে বাড়ি থেকে নিজেদের বাড়িতে সবে ফিরেছে অনামিকা ও নীলা। নীলা বসে বিশ্রাম নিচ্ছে। অনামিকার পরনের নীল রঙের শাড়িটার দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে নীলা। নিঃসন্দেহে শাড়িটা অনেক দামি। মাসে মাসে অনামিকার জন্য তার দেবর মুহিব গিফট কিনে, অথচ তার স্বামী সুমন বিয়ের 4 বছরের মাথায়ও একটা সুন্দর শাড়ি উপহার দেয়নি নীলাকে। মন খারাপ হল নীলার। যৌথ পরিবারের সদস্য অনামিকা, নীলা, মুহিব ও সুমন একসাথে থাকলেও নিজেদের নিয়ে ব্যস্ত তারা। কে কার চেয়ে বেশি শাড়ি গহনা কিনতে পারে তা নিয়ে ব্যস্ত। অবশ্য সেটা দামি হতে হবে, হারই আলাদা দুজনের। ফোড়ন কেটে নীলা বলে, গত মাসেই তো কত দাম দিয়ে শাড়ি কিনলি, এই মাসে কেনার কি দরকার ছিল? শুধু শুধু টাকা নষ্ট। সে যাই বলো, বিয়ে বাড়ি বলে কথা, ভালো মন্দ না পড়লে মানায়? এক শাড়ি 2বার পরতে আমার অস্বস্তি হয়। তাছাড়া লোকে কি বলবে? বলবে একটা শাড়ি বারবার পরে। নীলা আর চোখে অনামিকার পায়ের দিকে তাকালো। আজ বিয়ে বাড়িতে পুরনো এক জোড়া স্যান্ডেল পরে গিয়েছিল অনামিকা। একটা শাড়ি 2বার পরতে ইচ্ছে করে না, অথচ পুরনো জুতা পরতে ইচ্ছে করে। অবশ্য শাড়ি দিয়ে ঢাকা ছিল, কিন্তু পুরনো ছিল তা। নীলা কিছুটা বিদ্রুপ করে বলে, কথায় আছে না, উপরে ফিটফাট নিচে সদরঘাট। তোর অবস্থা হয়েছে তেমন অনু। শাড়িটা যতই চকচক করুক না কেন, জুতা জোড়া দেখেছিস? আমার ওয়াশরুমের জুতো জোড়া এর থেকে ঢের ভালো। জুতা নেই আমাকে বলতি, আমার এক জোড়া পরতে দিতাম তোকে। বলেই অট্র হাসিতে ফেটে পড়ে নীলা। নীলার হাসিতে অনামিকার কাটা গায়ে নুনের ছিটা লাগল। আবার বলে নীলা, আমার মনে হয় লোকে তো শাড়ি নয়, জুতার জন্য বারবার দেখছিল। যত্ত সব। ভেঙচি দিয়ে ঘরে চলে গেল অনামিকা। অনবরত হেসে চলেছে নীলা। অনামিকার ব্যবহারের জবাবটা খাসা ছিল। অনামিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে চলেছে। নীলাকে উপযুক্ত শাস্তি না দিয়ে ক্ষান্ত হবে না সে। এমন সময় বাড়িতে ফিরে তার স্বামী মুহিব হাত থেকে ঘড়ি খুলতে খুলতে আর চোখে অনামিকার দিকে তাকায়। আজকে পরিবেশটা বেশ থমথমে লাগছে, বৃষ্টি আসার পূর্ব লক্ষণ। অনামিকার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে আগ বাড়িয়ে মুহিব বলে, কি গো, আজ শুয়ে আছো কেন? আগে বিয়ে বাড়িতে গেলে এটু জেরা আমাকে বলতে 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 আমার কান ধরিয়ে ফেলতে। আমি থামতে বললেও থামতে না। আজ তেমন কিছু বলছো না, ব্যাপার কি বলো তো? অনুষ্ঠান মনমতো হয়নি? অনামিকা শোয়া থেকে উঠে বসে, আসন পেতে বসে বলতে শুরু করে, তুমি তো আজকে যাওনি, গেলেই দেখতে পারতে। তোমার ভাবি কি করেছে ভাবি? ভাবি কিছু করার মতো মানুষ নয়। সেখানে কিছু করেনি, করেছে বাড়িতে এসে। তুমি আমাকে নতুন যে শাড়িটা কিনে দিয়েছো সেটা পরে অনুষ্ঠানে গিয়েছিলাম। সবাই অনেক প্রশংসা করেছে, কত কত ছবি তুলেছে। কিন্তু তোমার ভাবির তা সহ্য হয়নি। বলে কি না আমার জুতা পুরনো, আমি উপরে ফিটফাট নিচে সদরঘাট। সবাই আমার শাড়ির দিকে না তাকিয়ে জুতার দিকে তাকিয়েছে। বলির আগে ফুঁসতে থাকে অনামিকা। মুহিবের ভাষ্যমতে নীলা ভুল কিছু বলেনি। সত্যি বলার জন্য হলেও ভাবিকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। সময় করে ধন্যবাদটা দেবে। তা তুমি নিশ্চয় ছেড়ে দাওনি? তুমি তো ছেড়ে দেওয়ার মতো মেয়ে নও, তাই না? না, কেন ছেড়ে দেব? অনেক কিছু বলেছি, এর একটা উপযুক্ত জবাব তোমাকে দিতেই হবে। আমি কিভাবে? আমাদের বিবাহবার্ষিকী বড় করে পালন করব, সবাইকে নিমন্ত্রণ করব। দামি দামি গহনাগাটি শাড়ি কিনে দিবে, আমি সবাইকে দেখাবো। ভাবি দেখবে আর জ্বলবে, এটাই হবে উপযুক্ত জবাব। অনু, ছাড়ো তো। এত টাকা নষ্ট করার কোনো কারণ আছে? আছে, অবশ্যই আছে। তুমি কিভাবে বুঝবে কারণ আছে কি না? তুমি একটা কিপটা। সেলুনে গেলে টাকা খরচ হবে, তাই গাল ভর্তি দাড়ি গোফ নিয়ে ঘুরে বেড়াও, উকুনে কিলবিল করে। তোমার মাথা থেকে আমার মাথাতেও এসেছে কয়েকটা। তারপরে তোমার দাঁত যা হলুদ, পেস্ট শেষ হয়ে যাওয়ার ভয়ে ব্রাশ করো না। কিন্তু আমি তোমার মতো না, এবারের বিবাহবার্ষিকী বড় করে পালন করতেই হবে। ঠিক আছে, এবারের বিবাহবার্ষিকী বড় করে পালন করব। অনামিকাকে সান্ত্বনা দিল মুহিব। না হলে আজ রাতে তাকে শান্তিতে ঘুমাতে দেবে না। এই তো কয়েকদিন আগের কথা। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে রং করছিল। অকালে নীলার সামনের চুলগুলো সাদা হয়ে গেছে। নীলা গান গাইতে গাইতে চুলে রং করছিল। বাইরে থেকে সবকিছু দেখে ফেলেছিল অনামিকা। ভাবি, কি করছো? ও মা, এগুলো তো কালার। তুমি চুলে রং করছো ভাবি? তুমি যে বলতে তোমার চুল ন্যাচারালি কালো, মিথ্যা বলতে তাই না? নীলা থতমত খেয়ে গেল। বাটিটা লুকিয়ে বলে, আমি তো চুলে রং করি না, আসলে তোমার ভাইয়ের চুল পেকে গিয়েছিল, তাই এটা এনেছে। আমিও একটু দিয়ে দেখছি ঠিক আছে কিনা, এক্ষুনি ধুয়ে ফেলবো। নীলার সামান্য কথা দিয়েও শান্ত হয়নি অনামিকা। তার 14 তলা বিল্ডিংয়ের সবাই জানে নীলা চুলে রং করে কালো করে, এমনকি বাইরের লোককেও। নীলা ভাবিও কোনো অংশে কম নয়। অন্য আরেক দিনের ঘটনা।
অনামিকা সেদিন বালতি ভর্তি জামাকাপড় নিয়ে মুহিবের জামাকাপড় ধুতে যাচ্ছিল। শার্টের পকেটটা ভারী দেখে হাত দিয়েছিল পকেটে। সেখান থেকে 500 টাকার 2টা নোট পেয়েছিল। অনামিকার মুখে হাসি ফুটে উঠল। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে 1000 টাকা লুকিয়ে ফেলল অনামিকা। মুহিবকে কিছু জানাবে না। এইসব দূর থেকে দেখেছে নীলা। রাতে যখন মুহিব বাড়িতে ফেরে তখন তাদের ঘরে যায় নীলা। উঙিয়ে ডিঙিয়ে বলে, দেব সাহেব, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? তোমার ভাইয়ের টাকা ফুরিয়ে গেছে, সারা মাস চলতে সব। প্রয়োজনে তুমি আর ভাইয়া আমাদের সাথে খেয়েও, কিন্তু টাকা দিতে পারবো না। মাসের শেষ, বুঝতে তো পারছো। আমরা চাইছি বলেই এমন বলছো। এদিকে তোমার বউকে পার্লারে যাওয়ার জন্য 1000 টাকা দিয়েছো, তার বেলায় কিছু না। মুহিব তখন আকাশ থেকে পড়ে, উল্টো সুরে বলে, না তো ভাবি, আমি ওকে কোনো টাকা দিইনি। এদিকে আমার 1000 টাকা পাচ্ছি না। দুপুরে যে ভাবির কাছে 1000 টাকা দেখলাম, সেটা কোথা থেকে পেল? মনে পড়েছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওটা অন্য তোমার শার্টের পকেট থেকে চুরি করেছে। নীলা আলতো করে কথাটা মুহিবের কানে তুলে নিজের ঘরে চলে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে অনামিকার দিকে তাকায় মুহিব। তুমি আমার পকেট থেকে 1000 টাকা ধরেছ কেন? ধরেছি, বেশ করেছি। তোমার টাকা আর আমার টাকা কি আলাদা নাকি? অনামিকার চুরির কথাটা বিল্ডিংয়ে বলে বেরিয়েছে নীলা। বাড়িতে ফেরার সময় মুহিবকে প্রায় লোকে বলতো, তোমার বউ সবাইকে বলে বেড়ায় তুমি তাকে মাসে মাসে অনেক টাকা হাত খরচ দাও, এই দাও সেই দাও। তাহলে তোমার বউ তোমার পকেট থেকে টাকা চুরি করে কেন? সময় থাকতে শাসন করো। মুহিব তখন জবাব খুঁজে পেত না। মাথা নিচু করে ঘরে চলে আসত। মুহিব বিছানা ছেড়ে উঠে যায় ভাইয়ের ঘরের উদ্দেশ্যে। সুজন সাহেব সোফাতে বসে আছেন। তার কপালে চিন্তার ভাঁজ। মুহিব বসে নতগলায় বলে, ভাইয়া, অনু আমাদের বিবাহবার্ষিকী বড় করে পালন করতে বলছে। কি করব আমি? দুজের পাগলামি কবে শেষ হবে? আমারও তো একই অবস্থা। তোর ভাবি আমাকে হুমকি দিয়েছে, প্রতিদিন তার জন্য গিফট না আনলে আমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাবে। কি করি বলতো এখন? দুজন কিছুক্ষণ চুপ করে ভাবতে থাকে। ফিসফিস করে কিছু বলে। তাদের কথোপকথন শেষ হলে দুজনেই ঘরে চলে যায়। মুহিব জামাকাপড় গুছিয়ে ট্রাভেলিং ব্যাগে ভরছে। হতবাক হয়ে সবকিছু দেখছে অনামিকা। এ নিয়ে 3বার জিজ্ঞেস করেছে, আমরা কোথায় যাচ্ছি? মুহিব কোনো উত্তর দেয় না। এবার বাধ্য হয়ে অনামিকা জামাকাপড়গুলো বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলে, সমস্যা কি তোমার? কতবার বলছি আমরা কোথায় যাচ্ছি, কিছু বলছো না কেন? আমরা আর এই বাড়িতে থাকবো না, নতুন বাড়ি ভাড়া নিয়েছি, সেখানে থাকবো। অনামিকা ধৈর্যহারা হয়ে বলে, তুমি এটা কালকে রাতে আমাকে বলবে না? আমি কোথাও যাচ্ছি না। পুনরায় জামাকাপড় তুলে লাগেজ ভর্তি করতে ব্যস্ত হয়ে যায় মুহিব। অনামিকা শত বাধা দিয়েও আটকাতে পারে না। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন সুজন সাহেব। আর চোখে একবার তাকিয়ে পুনরায় পেপারে মন দিলেন। নীলা চায়ের কাপটা সুজন সাহেবের হাতে দিয়ে মুহিবকে উদ্দেশ্য করে বলেন, এ কি মুহিব, সাত সকালে ব্যাগপত্র নিয়ে কোথায় ছুটছিস তোরা? আমরা নতুন বাড়ি ভাড়া নিয়েছি। আমার উপার্জন সামান্য। তোমরা দুই যে একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত থাকো সবসময়। আমাদের এত টাকা নেই। দূরে দূরে থাকলে দেখাও হবে না, টেক্কা দেওয়াও হবে না। এবার অনামিকা বুঝতে পারল বাড়ি ছাড়ার আসল কারণ। সুজন সাহেবকে উদ্দেশ্য করে নীলা বলে, শুনছো তোমার ভাই কি বলছে? ওদের এই বাড়ি ছেড়ে যেতে মানা করো। আমি ওদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। তোমাদের জন্য পাড়া প্রতিবেশীর কাছে মানসম্মান তো থাকছেই না, টাকাও থাকে না। তাই আমি গতকাল রাতে মুহিবকে বলেছি, তোরা অন্য কোথাও চলে যা। আমরা আর এমন করব না, দুই যা একসাথে মিলেমিশে থাকবো। প্লিজ ওদের যেতে বারণ করো। অবশেষে সুজন সাহেব ও মুহিব রাজি হলেন একসাথে থাকতে। অনামিকা ও নীলা এখন মিলেমিশে একসাথে কাজ করে। রান্নাবান্না একসাথে করে, একসাথে খায়। হাতে হাতে কাজ শেষ করে দুজনে গল্প করে। সুজন সাহেব ও মুহিব স্বস্তির নিঃশ্বাস নেয় সবটা দেখে। মুখে তাদের রহস্যময় হাসি।